তো শিডিউলিং অ্যালগরিদম যেগুলো বলছিলাম যে আমরা জানি মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে মেইন মেমোরিতে একাধিক প্রোগ্রামকে একসাথে একাধিক প্রসেস একসাথে লোড হয় এবং কোন প্রসেসটা আগে সিপিইউতে আসবে বা এক্সিকিউট হবে এটা অপারেটিং সিস্টেমের একটা অংশ এটা নির্ধারণ করে সিলেক্ট করে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে কোনটা তারপরে হবে। তো অপারেটিং সিস্টেমের যে অংশটা এটা সিলেক্ট করে তাকে বলা হচ্ছে শিডিউলার। আর শিডিউলার কিছু অ্যালগরিদমের সাহায্যে এই সিলেক্ট করে কোন প্রোগ্রামটা বা কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে। তো যে সমস্ত শিডিউলিং অ্যালগরিদম গুলা সাধারণভাবে আমরা দেখি এর মধ্যে শিডিউলিং অ্যালগরিদম গুলা দুই ধরনের, গত ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগরিদম। নন প্রিএমটিভ অ্যালগরিদমের কনসেপ্ট হচ্ছে কোনো প্রসেস যখন সিপিইউতে আসবে বা যে প্রসেসটা আগে সিলেক্ট হবে এই প্রসেসটা সিপিইউতে আসার পর তার পুরো যতটুকু সময় তার বাস টাইম আছে বা সার্ভিস টাইম তার যতটুকু কমপ্লিট হইতে সময় লাগবে ততটুকু সময় সে সিপিইউতে থাকবে এবং তার এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পর এক্সিট হবে। এরপরের প্রসেস যেটা তারপরে আসার কথা এটা তারপরে সিপিইউতে আসবে এবং এক্সিকিউট হবে। অর্থাৎ একটা প্রসেসের এক্সিকিউশন চলা অবস্থায় ইনপুট আউটপুট অপারেশন ছাড়া ওই প্রসেসের এক্সিকিউশনে কোনো ইন্টারাপ্ট ঘটবে না। অন্য কোনো কারণে হায়ার প্রায়োরিটির কোনো প্রসেস আসলে বা অন্য কোনো কারণে কোনো ইন্টারাপ্ট ঘটবে না, এখানে কোনো টাইম কোয়ান্টামও থাকবে না। অর্থাৎ একটা প্রসেসের এক্সিকিউশন শুরু হওয়ার পর ততটুকু সময় সে সিপিইউতে থাকবে এবং তার ফুল ক্লাসে আমরা দেখছিলাম এফসিএফএস অ্যালগরিদম। এফসিএফএস এর যেটা কনসেপ্ট হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তোমরা ডাটা স্ট্রাকচারে যেটা দেখছো যে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেম কনসেপ্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে প্রসেসটা আগে অ্যারাইভ করবে অর্থাৎ যে প্রসেসটা আগে রেডি কিউতে আসবে সেই প্রসেসটা আগে সুযোগ পাবে, তাই সে আগে এক্সিকিউট হবে। এটা গত ক্লাসে আমরা দেখছি কিভাবে এফসিএফএস অ্যালগরিদমের সাহায্যে কিভাবে আমরা প্রসেসগুলার এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করতে পারি। আজকে আমরা দেখব এসজেএফ, শর্টেস্ট জব ফার্স্ট। শর্টেস্ট জব ফার্স্ট। তো এসজেএফ এর কনসেপ্ট হচ্ছে যে প্রসেস রেডি কিউতে যে প্রসেসগুলা আছে এই প্রসেসগুলোর মধ্য থেকে যেই প্রসেসের বাস টাইম কম, লেন্থ কম, বাস টাইম কম বা তার সার্ভিস টাইম কম বা এক্সিকিউশন টাইম কম, সেই প্রসেসটা আগে এক্সিকিউট হবে। যার বাস টাইম বেশি সে পরে এক্সিকিউট হবে। আর আরেকটা বিষয় এটা সবসময় মাথায় রাখতে হবে যে রেডি কিউতে যদি একটাই প্রসেস থাকে তখন তো আর আমাদের কোনো অপশন নাই, যে প্রসেসটা থাকবে সেই প্রসেসই এক্সিকিউট হবে, কারণ এখানে আর কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। আর যদি কখনো রেডি কিউতে কোনো প্রসেস না থাকে তো ওই সময়টা সিপিইউ আইডল থাকবে। সিপিইউ এর ওই টাইমটা আমরা যখন গ্যান্ট চার্ট তৈরি করব, তো যদি কোনো ইউনিট টাইমে যদি দেখা যায় যে সিপিইউতে একটা প্রসেসও অ্যারাইভ করেনি তাহলে ওই সময়টা আইডল দেখাইতে হবে। তো এখন আমরা একটা ইমপ্লিমেন্টেশন দেখি। স্যার এই জিনিসটা আরেকবার বললে, কিছুক্ষণ আগে যেটা বলছেন নাকি? আচ্ছা, মানে যেটা বললাম যে যদি রেডি কিউতে একটাই প্রসেস থাকে, যে আমরা কোন একটা ইউনিট টাইমে কোন একটা নির্দিষ্ট টাইমে আমরা ইয়াতে দেখতেছি এক্সিকিউশন টাইম, যেটা এই টাইমে আমরা দেখতেছি তো যদি
সিপিইউ বা রেডি কিউতে যদি একটাই প্রসেস থাকে সেই ক্ষেত্রে তো কোনো কম্পেয়ার করার সুযোগ নাই। আমরা কখন কম্পেয়ার করব? যদি দুইটা বা তিনটা প্রসেস যদি একই সাথে রেডি কিউতে থাকে, তখন এই তিনটার মধ্যে কোন প্রসেসটা আগে সিপিইউতে আসবে তখন কম্পেয়ার করা যাবে। যদি এফসিএফএস হয় তাহলে অ্যারাইভাল টাইম কার আগে, কে আগে অ্যারাইভ করছে এটা দেখতে হবে। যদি এসজেএফ হয় তাহলে এসজেএফ এর ক্রাইটেরিয়া যেটা, এটা কিন্তু দুইটা জিনিস এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা যে কোনো অ্যালগোরিদম যখনই নিয়ে আলোচনা করব বা ওইটা যখন ইমপ্লিমেন্ট করব, যে খেয়াল করব যে এটার ক্রাইটেরিয়া কি। তো এসজেএফ এর ক্রাইটেরিয়া হচ্ছে বার্স্ট টাইম। বার্স্ট টাইমের ভিত্তিতে এটাকে বিবেচনা করা হয়। আর এর মোডটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। এখন যদি তিনটা প্রসেস থাকে তাহলে তিনটা প্রসেসের মধ্যে কম্পেয়ার করে দেখব কোন প্রসেসের বার্স্ট টাইম কম, সেটা আগে সুযোগ পাবে। এখন যদি একটাই প্রসেস থাকে তাহলে সেই ক্ষেত্রে তো কম্পেয়ারের কোনো প্রয়োজন নেই, যে একটাই আছে সেই তো সুযোগ পাবে। আর তো দ্বিতীয় তার সাথে তো কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই বা কম্পেয়ার করার কেউ নাই এখানে। এটা হচ্ছে একটা কথা। আর সেকেন্ড হচ্ছে যদি একটা কোনো নির্দিষ্ট সময়ে যদি রেডি কিউতে একটাও প্রসেস না থাকে তাহলে তো আর সিপিইউ কাকে প্রসেস করবে? কোনো প্রসেসই নাই, কোনো প্রসেস অ্যারাইভ করেনি এই মুহূর্তে। তাইলে সেই ক্ষেত্রে ওই সময়টা সিপিইউ আইডল থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো প্রসেস রেডি কিউতে না আসবে। অর্থাৎ যদি কোনো একটা সময় আমরা এক্সিকিউশন চলতেছে, চলতে চলতে দেখা গেল যে কোনো একটা সময়ে একটা প্রসেসও এখন রেডি কিউতে নাই, তাইলে তখন ওই ওই সময়টা সিপিইউ কে আইডল দেখাইতে হবে। এটা কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার, মোটামুটি। বাকিরা একটু কথা বলো। জি স্যার। যদি ইয়া না হয় তাহলে আমি আরেকটা, গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, গত ক্লাসে এফসিএফএস এ আমাদের ইয়া ছিল যে দেখো এখানে এফসিএফএস এর ক্রাইটেরিয়া হচ্ছে অ্যারাইভাল টাইম। ঠিক আছে, মনে আছে গত ক্লাসের কথা? গত ক্লাসে এফসিএফএস আমরা যখন দেখলাম তখন ছিল যে অ্যারাইভাল টাইম ছিল এর ক্রাইটেরিয়া, অর্থাৎ অ্যারাইভাল টাইমের ভিত্তিতে কোন প্রসেসটা আগে সুযোগ পাবে সেটা স্যার তাকে। হ্যাঁ স্যার পুরা স্যার ইয়াটা পেপারটা স্যার ফ্রেমের ভিতর আসতেছে না স্যার, একটু লেখা বের হয়ে যাচ্ছে যেগুলো দেখতে পাচ্তেছি না। হ্যাঁ, পুরাটা দেখার প্রয়োজন নাই, যতটুকু আমি যেটা দেখানোর সেটা দেখাবো। এখানে একটা বিষয় দেখাচ্ছি, আমি আগে খেয়াল করো, শোনো আগে বিষয়টা যে এফসিএফএস এর কি ছিল যে অ্যারাইভাল টাইম আমরা দেখতাম, অ্যারাইভাল টাইমের ভিত্তিতে কোন প্রসেসটা আগে সুযোগ পাবে, যে আগে আসছে সে আগে সিপিইউ তে আসবে বা তার আগে এক্সিকিউশন হবে। এখন আমি যে কথাটা বলছি যে কোনো প্রসেস যদি সিপিইউ তে রেডি কিউতে না থাকে তাহলে তো ওই সময় কাকে প্রসেস করবে? প্রসেস করার মতো কোনো প্রসেসই নাই, এক্সিকিউট করার মতো কোনো প্রসেস নাই, তাহলে ওই সময়টা সিপিইউ আইডল থাকবে। যেমন আমাদের এখানে ছিল 0 1 3 5 6 অ্যারাইভাল টাইম এইভাবে আমরা লিখছিলাম। আচ্ছা, ধরে নিলাম যে আমাদের P1 এর অ্যারাইভাল টাইম 1, P2 এর অ্যারাইভাল টাইম 2, P3 এর 3, P4 5, P5 6। যদি এটা হয় তাহলে এখন যখন আমরা গ্যান্ট চার্ট তৈরি করব, তাহলে গ্যান্ট চার্ট বলতে এইখানে এক্সিকিউশনের ইয়াটা আমরা দেখাবো। তো গ্যান্ট চার্ট তৈরি করার ক্ষেত্রে এটা সব সময় শুরু হয় 0 থেকে। মনে হয় এটা দেখা যাচ্ছে না সম্ভবত। দেখো এখন দেখা যাচ্ছে জি স্যার। হ্যাঁ, ধরলাম আমরা 0 থেকে, আমরা সবসময় সিপিইউ স্টার্ট হবে 0 থেকে, এক্সিকিউশন শুরু করবে 0 থেকে। এখন যদি 0-তে আমরা বিবেচনা করি, 0-তে আমরা দেখি যে 0-তে কয়টা প্রসেস রেডি কিউতে আসছে। কারণ অ্যারাইভাল টাইমটা খেয়াল করলে দেখো যে 0-তে কোনো প্রসেস আসছে কিনা। দেখো P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, P2 এর 2, P3 এর 3। তো কি দেখা যাচ্ছে, 0-তে কোনো প্রসেস সিপিইউ রেডি কিউতে আসেনি, অর্থাৎ অ্যারাইভ করেনি। তাহলে এই ক্ষেত্রে এখন কে আগে সুযোগ পাবে? কোনো প্রসেসই তো নাই, তাইলে কেউ তো আর এখানে এক্সিকিউট হওয়ার মতো বা সিপিইউ তে আসার মতো কোনো প্রসেস নাই। তাহলে 0 থেকে 1 পর্যন্ত এই সময়টুকু এটাকে ফ্রি দেখাইতে হবে, সিপিইউ এই সময় আইডল ছিল।
এটাই হচ্ছে বিষয়। এখন এসজেএফ এর অনুযায়ী আমরা দেখব, ধরে নিলাম আমাদের এখানে 4টা বা 5টা প্রসেস আছে, তাহলে প্রসেস গুলো যদি আমরা লিখি, প্রসেস ধরলাম P1, P2, P3, P4, 4টা বা 5টা প্রসেস আমরা ধরে নিলাম P5। এখন এদের অ্যারাইভাল টাইম ধরলাম P1 0-তে আসছে, P2 2, P3 4, P5 5, ধরলাম 6। আর তাদের বাস টাইম যদি আমরা দেখি, বাস টাইম ধরে নিলাম, বাস টাইম হচ্ছে ধরে নিলাম এটা P1 4, P2 3, P3 ধরলাম 1, P4 5, P5 2। এরকম যদি দেয়া থাকে যে 5টা প্রসেস আছে, P1 P2 P3 P4 P5, 5টা প্রসেস আছে, তাদের অ্যারাইভাল টাইমও দেয়া আছে এবং তাদের বাস টাইমও দেয়া আছে। এখন যদি বলা হয় যে এসজেএফ অ্যালগরিদমের সাহায্যে এই প্রসেসগুলোর এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে, তাহলে আমরা প্রথমে শুরুতে যে কাজটা করব, একটা গ্যান্ট চার্ট তৈরি করব। গ্যান্ট চার্টটা তৈরি করলে আমাদের বাকি যে ইয়াগুলো আছে, ওয়েটিং টাইম, তারপর কমপ্লিশন টাইম, এগুলা বের করাটা সুবিধা হয়। তাহলে আমরা 0 থেকে স্টার্ট করব। আচ্ছা, এখন দেখো জিরোতে রেডি কিউতে কয়টা প্রসেস আছে জিরোতে? হ্যালো, একটা স্যার। জাভেদ আছো ইয়াতে? আসসালামু আলাইকুম স্যার। আজকে ফার্স্টে স্যার আসছিলাম একবার, তখন একটু প্রবলেম ছিল স্যার, তারপর আর লিভ নিয়ে আবার আসছি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখো জিরো যখন স্টার্ট হচ্ছে, যখন এক্সিকিউশন, তো এই সময় রেডি কিউতে কয়টা প্রসেস আছে? আমি প্রথমে বলে নিছি, যদি একটা থাকে তাহলে তো আর কম্পেয়ার করার প্রয়োজন নাই, সেই আসবে। আর যদি একটাও না থাকে তাহলে ওই সময়টা আইডল দেখাইতে হবে। আর যদি একাধিক প্রসেস থাকে, যে একাধিক প্রসেস রেডি কিউতে ওয়েট করতেছে এক্সিকিউশনের জন্য, তখন কম্পেয়ার করতে হবে বাস টাইমের ভিত্তিতে, যে কার বাস টাইমটা কম বা কার সার্ভিস টাইমটা কম, সে আগে সুযোগ পাবে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে জিরোতে কয়টা প্রসেস আছে রেডি কিউতে? দেখা যাচ্ছে একটা P1। P1। তাহলে এখানে আর কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই, তাহলে P1ই প্রথমে সুযোগ পাবে। তাহলে আমরা যদি এখানে P1 কে সিপিইউ তে নিয়ে আসি, তাহলে P1 এর, এবং যে কথাটা বলছিলাম যে নন প্রিএমটিভে, এরপর যে পরবর্তীতে আমরা প্রিএমটিভ অ্যালগরিদম দেখব, তখন কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নন প্রিএমটিভে যেটা হয়, যখন একটা প্রসেস সিপিইউ তে আসে, তার বাস টাইম ততটুকু সময় তার এক্সিকিউশনের মধ্যে আর কোনো ইন্টারাপ্ট হবে না, আর কোনো ইন্টারাপ্ট ঘটবে না। তার ফুল যতটুকু বাস টাইম আছে ততটুকু সময় সে সিপিইউতে থাকবে এবং তার এক্সিকিউশন কমপ্লিট হবে। এরপরে যে প্রসেস আসার কথা, তারপরে সেটা আসবে। তাহলে P1 এর বাস টাইম কত? নন প্রিমিটিভের মধ্যে কি ফুল প্রোগ্রামটা একটা থ্রেড হিসেবে কাজ করবে? সরি স্যার, নন প্রিমিটিভের ক্ষেত্রে যেমন এই যে শর্টেজ জব ফাস্ট, এই ক্ষেত্রে কি স্যার প্রত্যেকটা প্রোগ্রাম একটা থ্রেডের মতো আচরণ করে? না, একটা থ্রেডের ইয়াটা ভিন্ন। থ্রেড একাধিক থ্রেড হইতে পারে, কিন্তু এখানে চলবে ওই ফুল তার যতটুকু বাস টাইম ততটুকু চলবে। কিন্তু এখানে মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু একটা কথা আমরা এর আগে আলোচনা করছি, মাল্টি প্রোগ্রামিং এ যদি ইনপুট আউটপুট অপারেশনের প্রয়োজন না হয়, কিন্তু ইনপুট আউটপুট অপারেশনের যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসটা ইনপুট আউটপুট অপারেশনের জন্য ইনপুট আউটপুট কিউতে যাবে, তখন কিন্তু অন্য আরেকটা প্রসেস আবার সিপিইউতে আসবে।
আমরা এখন সেই কনসেপ্টটা এখন দেখতেছি না, আমরা জাস্ট এটাকে ইয়া হিসেবে নিচ্ছি যে যে প্রসেসটা সিপিইউতে আসবে সেটা ফুল কমপ্লিট হবে। স্যার তো এখন P1 যদি সিপিইউতে আসে তাহলে P1 যদি 0 তে শুরু হয় স্টার্ট হয় তাহলে তার বাস টাইম হচ্ছে 4, তাহলে 4 এ কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে কমপ্লিট হয়ে সে ধরে নিলাম এক্সিট হয়ে যাবে, P1 এক্সিট হয়ে গেল। এরপর এখন আমরা কোথায় আছি, 4 যে ইউনিট টাইম এইখানে আমরা আছি এই জায়গাতে। এখন দেখো 4 এর ক্ষেত্রে এখন ইয়া করো, খেয়াল করো যে এই সময় রেডি কিউতে কয়টা প্রসেস আছে। P1 তো কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি কিউতে দুইটা কয়টা আছে স্যার। প্রসেস আছে? দুইটা প্রসেস, P2 এবং P3। তাহলে P2 এখন কম্পেয়ারের ইয়ে আসতেছে, এখন SJF অ্যালগরিদম অনুযায়ী যে এই দুইটার মধ্যে কোন প্রসেসটা আগে সুযোগ পাবে। তাহলে আমাদের কনসেপ্ট অনুযায়ী যে প্রসেসের বাস টাইম কম থাকবে সেই প্রসেসটা আগে সুযোগ পাবে। তাহলে আমরা দেখতেছি P2 এর বাস টাইম হচ্ছে 3 আর P3 এর বাস টাইম হচ্ছে 1। তাহলে দুইটার মধ্যে P3 আগে আসবে, P2 পরে আসবে। তাহলে P3 যদি সিপিইউতে আসে তাহলে P3 এর বাস টাইম হচ্ছে 1, সে কমপ্লিট হবে। 4 এ যদি স্টার্ট হয় তাহলে তার যেহেতু বাস টাইম 1 তাহলে 5 এ কমপ্লিট হবে, তাহলে P3 এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এখন 5 এ খেয়াল করি, 5 এ রেডি কিউতে কয়টা প্রসেস আছে? 5 এ P1 ও কমপ্লিট হয়ে গেছে, P3 ও কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এটাকে কেটে দেই, P1 ও কমপ্লিট, P3 ও কমপ্লিট। এখন তাহলে 5 এ কয়টা প্রসেস আছে রেডি কিউতে? 5 এ দুইটা আছে, দুইটা স্যার, P2 তো আগে P2 থেকেই আছে P4। আর অলরেডি P5 এর সময় P4 ও অ্যারাইভ করছে। তাহলে এখন দুইটা প্রসেস আছে, এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে P2 এবং P4 এর বাস টাইমের মধ্যে। তাহলে P2 এর বাস টাইম হচ্ছে 3 এবং P4 এর বাস টাইম হচ্ছে 5। তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় P2 আগে সুযোগ পাবে। তাহলে P2 যদি CPU তে আসে তাহলে P2 এর বাস টাইম হচ্ছে 3, যদি 5 এ স্টার্ট হয় তাহলে কমপ্লিট হবে 8 এ, 8 এ কমপ্লিট হয়ে যাবে। এখন 8 এ আমরা খেয়াল করি, তাহলে P2 কমপ্লিট, 8 এ এখন 8 পর্যন্ত কয়টা প্রসেস রেডি কিউতে আছে? দুইটা, P4 এবং P5। P4 এবং P5 এর মধ্যে বাস টাইম কম হচ্ছে P5 এর, তাহলে এখন P5 আসবে এবং 8 এ যদি স্টার্ট হয় তার বাস টাইম যেহেতু 2, 10 এ এক্সিট হবে। এরপর বাকি থাকবে শুধু P4, তাহলে P4 বাকি আছে, আর কম্পেয়ার কোনো প্রয়োজন নাই। এখন P4 এরপরে সিপিইউতে আসবে এবং তার বাকি সময়টুকু বাস টাইম অনুযায়ী সে সিপিইউতে থাকবে এবং এক্সিকিউশন হয়ে যাবে। তাহলে P4 এর বাস টাইম হচ্ছে 5, তাহলে 10 এ যদি শুরু হয় তাহলে 15 এ P4 এক্সিট হবে। তো এই ক্ষেত্রে সবগুলা প্রসেস এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা রেডি কিউর মধ্যে যদি স্যার, হ্যাঁ রেডি কিউতে যদি দুইটা প্রসেস থাকে, যদি দুইটা প্রসেসের বাস টাইম সেম, হ্যাঁ তখন কি হবে স্যার? আচ্ছা, যদি দুইটা, এইটা আমি এখানে দেখানো হয়নি, যদি এরকম দুইটা বা দুইটার বাস টাইম যদি সেম দেখানো যাইতো, দুইটার বাস টাইম যদি সেম হয় সেক্ষেত্রে অ্যারাইভাল টাইম ইয়াটা হবে, অ্যারাইভাল টাইম কে আগে আসছে। যদি দুইটা প্রসেসের সেম বাস টাইম হয় সেক্ষেত্রে অ্যারাইভাল টাইম, যে প্রসেসটা আগে আসছে সে আগে সুযোগ পাবে। ঠিক আছে, এখন একটা বিষয় কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন গ্যান্ট চার্ট তৈরি করব তখন দেখব ফাইনাল কমপ্লিশন টাইম, টোটাল কমপ্লিশন টাইমটা আর এখানে প্রসেস গুলার বাস টাইম গুলা যোগ করলে সেম হয় কিনা। ঠিক আছে, এটা সবসময় সেম হবে, টোটাল বাস টাইমটা আর এখানে আমরা গ্যান্ট চার্ট যেটা তৈরি করছি এখানে লাস্ট ফাইনাল যে আমরা কমপ্লিশন টাইমটা পাবো। তাহলে এখানে দেখো বাস টাইম গুলো যদি আমরা যোগ করি, 4 3 7 আর 1 8 5 13 আর 2 15, এখানে আমাদের ফাইনাল যে টোটাল কমপ্লিশন টাইমটা হচ্ছে 15। তার মানে আমাদের ইয়াটা গ্যান্ট চার্টটা ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি বের করব? এই প্রথমে ওয়েটিং টাইম বের করব, টার্ন অ্যারাউন্ড টাইম বের করব প্রত্যেকটা প্রসেসের জন্য। তো এটা বের করার জন্য আমরা প্রথমে আগে কমপ্লিশন টাইমটা দেখব। কমপ্লিশন টাইম একদম ইজি, কমপ্লিশন টাইমটা গ্যান্ট চার্ট দেখলেই
কোন সময় কোন প্রসেসটা এক্সিট হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, এটাই ওই প্রসেসের কমপ্লিশন টাইম। যেমন P1 এর যদি কমপ্লিশন টাইম আমরা দেখি, P1 4 এ এক্সিট হয়েছে, তার মানে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 4। তারপর P2 হ্যালো 8 স্যার। P2 8, P3 5 স্যার। 5, P4 15 এবং লাস্ট P5 কত? 10 10। তাহলে কমপ্লিশন টাইম পাওয়া গেল। এরপর আমরা এখান থেকে টার্ন অ্যারাউন্ড টাইম বের করব। টার্ন অ্যারাউন্ড টাইমটা বলছিলাম একটা প্রসেস কমপ্লিশন সাবমিশন থেকে কমপ্লিশন পর্যন্ত যে সময়টুকু, এটাকে বলা হয় টার্ন অ্যারাউন্ড টাইম। একটা প্রসেসের সাবমিশন থেকে কমপ্লিশন পর্যন্ত, সাবমিট হওয়া থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। অর্থাৎ কখন সাবমিট হয়েছে, অর্থাৎ অ্যারাইভাল টাইম কত, অ্যারাইভাল টাইম এবং কমপ্লিশন টাইম, এই দুইটার যে ডিফারেন্স, সেটাই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে কমপ্লিশন টাইমকে অ্যারাইভাল টাইম বাদ দিলে তার টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া যাবে। তাহলে কমপ্লিশন টাইম এখানে দেখি, P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 4, অ্যারাইভাল টাইম 0, 4 - 0 4। একইভাবে P2 কমপ্লিশন টাইম 8, অ্যারাইভাল টাইম 2, তাহলে 8 - 2 6। P3 completion time 5, arrival time 4, the turnaround time হচ্ছে 1 P3। আর P4 15 - 5 10, আর P5 completion time 10, আর arrival time হচ্ছে 6, তাহলে 10 - 6 4। এই প্রত্যেকটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া গেছে। এখন যদি এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমরা চাই, তাহলে সবগুলা যোগ করে এটা প্রসেস সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 6 × 10, 11, 21, 25, 25 ডিভাইডেড বাই প্রসেস সংখ্যা হচ্ছে 5, যেমন এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 5। এখন ওয়েটিং টাইম বের করব। ওয়েটিং টাইম হচ্ছে একটা প্রসেস যতটুকু সময় রেডি কিউতে ছিল, অর্থাৎ এক্সিকিউশন হওয়ার জন্য বা সিপিইউ এর অ্যালোকেশন পাওয়ার জন্য যতটুকু সময় ওয়েট করছে, এটাই হচ্ছে ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে তার বার্স্ট টাইমটা বাদ দিলে এই ওয়েটিং টাইম পাওয়া যাবে। অর্থাৎ ওয়েটিং টাইম ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। স্যার শুধু টার্ন অ্যারাউন্ড টাইমের স্যার ইয়াটা কলামটা শুধু দেখা যাইতেছে স্যার, এরপরে স্যার কি লিখছেন ওটা দেখা যাইতেছে না। আচ্ছা, এরপরে লিখছি ওয়েটিং টাইম, দেখা যাচ্ছে এখন? জি স্যার। লিখিনি এখনো, শুধু ইয়াটা লিখছি ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা আমরা বের করব। ওয়েটিং টাইম বের করার জন্য বলতেছি যে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে একটা প্রসেস যখন রেডি কিউতে আসলো, অ্যারাইভ করলো, অর্থাৎ সাবমিশন থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত, কমপ্লিশন টাইম পর্যন্ত যতটুকু সময়, পুরোটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। অর্থাৎ সাবমিট থেকে কমপ্লিট হওয়া, অর্থাৎ কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলে টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া যায়। এর মধ্যে টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে কিন্তু তার বাস টাইমও আছে, তার ওয়েটিং টাইমও আছে। বাস টাইম এবং ওয়েটিং টাইম দুইটার যোগফলই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে যদি ওয়েটিং টাইম বের করতে চাই, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইমটা বাদ দিলে ওয়েটিং টাইম পাওয়া যাবে। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম যেহেতু পাওয়া গেছে আর আমাদের বাস টাইম তো দেয়াই আছে, তাহলে এখান থেকে ওয়েটিং টাইম খুব ইজিলি বের করা যাবে। তো P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 4, তার বাস টাইমও 4, তাহলে 4 - 4 0। আর P2 6 - 3 3, P3 1 - 1 equal to 0। এরপর P4 10 - 5 5, আর P5 হচ্ছে
সরি, এখানে টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল? আচ্ছা 4 মাইনাস বার্স্ট টাইম হচ্ছে 2, 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। এটা হচ্ছে ওয়েটিং টাইম। P1 এর ওয়েটিং টাইম 0, P2 এর ওয়েটিং টাইম 3, P3 এর 0, P4 এর 5, P2 এর 2। আমরা যদি গ্যান্ট চার্টে খেয়াল করি তাহলে একটু এই বিষয়টা বোঝা যাবে। এখানে দেখো P1 এর অ্যারাইভাল টাইম 0 তে আসছে, আর সে সিপিইউ তেও আসছে 0 তে, তার এক্সিকিউশনও শুরু হয়েছে। দিব তাহলে এটা কি বোঝা গেছে? ওয়েটিং টাইম যদি খেয়াল করি আমরা, তাহলে দেখো যে এই প্রত্যেকটা প্রসেস অ্যারাইভ করছে কখন এবং সে সিপিইউ তে আসছে কখন, এটাই হচ্ছে তার ওয়েটিং টাইম। মাঝখানের যে ডিফারেন্সটা, P1 0 তে আসছে এবং সে সিপিইউ তে আসছেও 0 তে, তাহলে তার ওয়েটিং টাইম 0। P2 অ্যারাইভ করছে 2 তে, কিন্তু সে তার এক্সিকিউশন শুরু হয়েছে 5 এ, তাহলে 5 minus 2 সমান 3, তাহলে তার ওয়েটিং টাইম হচ্ছে 3। আর P3 অ্যারাইভ করছে 4 এ। আচ্ছা, কে যেন আনমিউট করা আছে, একটু মিউট করে দাও। P3 অ্যারাইভ করছে 4 এ এবং তার এক্সিকিউশন শুরু হয়েছে 4 এ, তাহলে তার ওয়েটিং টাইম 0। P4 অ্যারাইভাল টাইম 5 এবং তার এক্সিকিউশন শুরু হয়েছে 8 এ। স্যার সরি, P4 এর তার করতে আমি একটু 1 মিনিট। হ্যাঁ, তো P4 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 5 আর তার এক্সিকিউশন শুরু হয়েছে 10 এ, তাহলে 10 - 5 ওয়েটিং টাইম 5। আর P5 অ্যারাইভাল টাইম 6 আর তার এক্সিকিউশন শুরু হয়েছে 8 এ, ওয়েটিং টাইম 2। তো এটা হচ্ছে ওয়েটিং টাইম। এখন যদি এভারেজ ওয়েটিং টাইম বের করতে চাই তাহলে সবগুলা যোগ করে প্রসেস সংখ্যা দিয়ে ভাগ করলে এভারেজ ওয়েটিং টাইম পাওয়া যাবে। আর একটা আছে, সেটা হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা হচ্ছে একটা প্রসেস অ্যারাইভ করছে কখন আর ফার্স্ট রেসপন্স করছে কখন, প্রথম ইয়াতে আসছে কখন, সিপিইউ তে আসছে কখন, এটার ডিফারেন্সটা হচ্ছে এই রেসপন্স টাইম। এখন এটা বলতে পারো যে প্রথমে আসছে, তাহলে এটা তো ওয়েটিং টাইমের মতোই। তো নন প্রিএমটিভ এর ক্ষেত্রে ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম সেম, এখানে আলাদা আর হবে না, কারণ একবার যখন সুযোগ পাইছে সে সেকেন্ড টাইম আর কখনো আর ইয়াতে রেডি কিউতে আর আসেনি। সুতরাং ওয়েটিং টাইম ওইটাই, ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম একই, সুতরাং ওয়েটিং টাইম যা আছে রেসপন্স টাইমও সেম হবে। কিন্তু প্রিএমটিভ এর ক্ষেত্রে ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইমটা আলাদা হবে, তখন আর সেম থাকবে না। তো এই হচ্ছে মোটামুটি এসজেএফ এর কনসেপ্ট। এসজেএফ শর্টেস্ট জব ফার্স্ট, যার বাস টাইম কম সে আগে সুযোগ পাবে। আর এর অপোজিট যেটাই আছে এলজেএফ লার্জেস্ট জব ফার্স্ট, এটা আর আমার মনে হয় দেখানোর প্রয়োজন নাই, কারণ ওইটা যার বাস টাইম বেশি সে আগে সুযোগ পাবে, পার্থক্য শুধু এতটুকু থাকবে। আর এরপরে আমরা নেক্সট ক্লাসে এইচ আর আর এন দেখব, হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে হ্যাঁ স্যার আমাদের প্রথম 2-3টা ক্লাসে যে পিপিটিএক্স ফাইল দিয়েছে স্যার, পারমিটের ফাইল একটু দিয়ে দিলে ভালো স্যার, কষ্ট করে। আচ্ছা, আমি ওই যে পিডিএফ যেটা সরি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে যেটা আছে ওটা আমি দিয়ে দিব। আর ক্লাসেরটা তখন সম্ভবত নিমিলের কাছে নেই, আমার ইয়াতেও ল্যাপটপেও একটু সমস্যা করছিল, তারপর দেখি যদি ব্যবস্থা করা যায় দিব, আর না হলে আমি ইয়াটা দিয়ে দিব।
তো ঠিক আছে দিবেন না স্যার? ঠিক আছে, স্যার ধন্যবাদ আমি সবাইকে। প্রথম দিকের ক্লাসগুলো করি নাই স্যার, যার জন্য হচ্ছে যে আমারও প্রবলেম হয়ে যাইতেছে যে যদি আমি কোনো রিসোর্স না পাই তাহলে তো স্যার একটু প্রবলেম হয়ে যায়। স্যার আচ্ছা, একটু আমি তো পিডিএফ গুলো। হ্যাঁ দিয়ে দিব, আজকে আজকে না হলেও আমি কালকে ইয়ার কাছে মুমিলকে দিয়ে দিব। আচ্ছা স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে দেখা হবে আবার, আমি জানাই দিব কবে ক্লাস নিব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।